আমরা একটা কথা বলি, বাংলাদেশের নাম হচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজা শব্দ কেন যুক্ত হবে একটা গণতান্ত্রিক দেশে? কারণ যেখানে রাজা নাই সেখানে প্রজা আসলো কিভাবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি রাজা? আমাদের দেশের প্রেসিডেন্ট কি রাজা? তাহলে কি আমাদের দেশে রাজার শাসন চলছে? যদি রাজার শাসন চলে তাহলে অবশ্যই জুলুম চলছে, অত্যাচার চলছে, এখানে গণতন্ত্রের বিকাশ হচ্ছে না। এখানে জনতার শাসন হচ্ছে না। প্রজা শব্দটাই তো একটা ভুল ব্যাখ্যা। দর্শক, তৃণমূলের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। বরাবরের মতো আজকে এই এপিসোডে আমরা আপনাদের সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করব, আহ, জনাব মুফতি আক্তার হোসেন সরকার, খতিব মেন্দিবাড়ি নুরানি জামে মসজিদ। এই বিশেষ সাক্ষাৎকার সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। সর্বপ্রথম ভাই আপনাকে জানতে চাইবো কেমন আছেন, আর এই শোটাতে কেমন লাগছে আপনার এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং নামটা খুব চমৎকার, তৃণমূল। মনে হচ্ছে যে নতুন কিছু হবে নামের মাধ্যমে ফুটে উঠছে। আশা রাখি দেশ ও জাতির কল্যাণার্থে এই মিডিয়া কাজ করবে। ভালো লাগছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আপনাকে নিয়ে যদি আমরা প্রশ্ন করতে যাই, তাহলে একটা বিষয় খুব কমন ভাবে আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে ১ বছর আগের আক্তার বা আজকের আক্তারের মধ্যে কোনো কি পার্থক্য আছে? আমার পার্সোনাল বিষয় হচ্ছে মানুষ তো প্রতিদিনই পরিবর্তনশীল এবং দৈনিক পরিবর্তন হচ্ছে। অবশ্যই আমি নিজেও পরিবর্তন হচ্ছি। ১ বছর আগে যেমন ছিলাম, ১ বছর পর আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে এবং প্রতিনিয়ত পরিবর্তনের ভিতর দিয়েই যাচ্ছি। মৌলিকভাবে আমার পার্থক্যের জায়গাটা হলো যে আমি দাওয়াতে ময়দানে যেভাবে কাজ করতে চাই বা মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য, দেশ ও জাতির কল্যাণার্থে কথা বলার জন্য আমার একটা স্পেস প্রয়োজন ছিল এবং আমি চেয়েছিলাম মানুষের দোরগোড়ায় দ্বীনের কথাগুলো পৌঁছে দিতে। এটা আমার ছোটবেলা থেকেই মিশন ছিল, ভীষণ ছিল। টার্গেট ছিল যে আমি কিছু মানুষের সামনে আল্লাহর কথা, রাসূলের কথা, দেশ ও জাতির কল্যাণার্থে যে কথাগুলো বলা উচিত, মাবুদ মেহেরবান যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। এর জন্য আমার একটা টার্গেটেড অডিয়েন্স দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমি আল্লাহর মেহেরবানিতে আ কিছু অডিয়েন্স পাচ্ছি, যাদেরকে আমি আমার কথাগুলো শোনানোর সুযোগ পাচ্ছি, যেটা ১ বছর আগেও হয়তো এতটা প্রশস্ত ছিল না। ডে বাই ডে প্রশস্ত না থাকার বিষয়টা কেন? এইটা মানে ছিল না কেন? এটা না থাকার পেছনে কারণ হলো আমি নিজেই এইদিকে আ আ বলা যায় যে আমি অলস ছিলাম এবং আমি এই জায়গাটাতে গুরুত্ব খুব একটা দিতে পারি নাই বা অন্য একটা অ্যাম্বিশন ছিল। আ জীবনের গোল সেট করার ক্ষেত্রে একটা কনফিউশন ছিল। আর আল্টিমেটলি যখন আমার কাছে মনে হলো যে একজন মানুষের শুধুমাত্র অর্থ উপার্জনটাই লক্ষ্য হতে পারে না একজন মানুষের। বরং মানুষের জন্য কাজ করার প্রবণতা যে ময়দান থেকে শুরু করা যায়, ওইটাই মূলত একজন মানুষের টার্গেট হওয়া উচিত। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জানতে চাচ্ছি যে আপনি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন। একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব আপনার মধ্যে আছে। এছাড়াও আপনি আন্তর্জাতিকভাবে ডিবেট চ্যাম্পিয়ন, সেখানেও আছে। বাট এত সম্ভাবনা আপনার মধ্যে, এত প্রতিভা। আপনার নামের শেষে শুধু আপনি খতিব মেন্দিবাড়ি এই পরিচয়টুকুই কেন রাখতে চাচ্ছেন? এই পরিচয়টুকুর বাইরে অন্য পরিচয় থাকার পরেও কেন রাখতেছেন? সে বিষয়ে যদি একটু বলতেন। আ খুব চমৎকার কথা। আমি বেসিক্যালি আমার নামের পরে খতিব মেহেন্দিবাড়ি নুরানি মসজিদ এটাও রাখতে চাই নাই। কিন্তু আখতার হুসাইন তো আরো অনেক হতে পারে বিধায় খতিব মেহেন্দিবাড়ি এই পরিচয়টা নামের সাথে রেখে দিয়েছি আরেকজন থেকে আলাদা করার জন্য। বাট ওইটাও আমার খুব একটা আ আমার ইচ্ছা না যে আমার নামের শুরুতে অন্য কোনো আ পরিচয় থাকুক। তবে আ অন্য পরিচয়গুলোকে হাইড করে খতিব মেহেন্দিবাড়ি নুরানি মসজিদ এই পরিচয়টা দেয়ার পিছনে আমার একটা আ উদ্দেশ্য হলো যে এখানে একটা ইখলাস বা একনিষ্ঠ মনোভাব আছে। সেটা হলো আমি সত্যিকার অর্থে
দাওয়ার মানুষ, আ দাওয়া সেক্টর, আল্লাহর দিকে মানুষকে ডাকার যে ক্ষেত্র ময়দান, মসজিদের যে মেম্বার, যেটা জনমানুষের আমানত, প্রত্যেক জুমার মসজিদের যে মেম্বার, এখান থেকে সত্য কথা উচ্চারিত হবে। পৃথিবীর সব মানুষের কল্যাণের কথা উচ্চারিত হবে। ওই মেম্বারটাকে সম্মান করে আমি আমার নামের শুরুতে খতিব শব্দটা যুক্ত করেছি এবং এটা আমার একটা সিগন্যাল, একটা গ্রিন সিগন্যাল যে মসজিদের মেম্বারটা এটা খুবই পবিত্র একটা জায়গা এবং মহা সম্মানিত জায়গা। আপনি একজন মেধাবী সাংবাদিক, আপনি নিজেও জানবেন যে এই মেম্বারে কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এরপর যারা পৃথিবী চালাইতো, রাষ্ট্র চালাতো, তারাও এই মেম্বার থেকেই বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন। আমার কাছে মসজিদের মেম্বারটাকে মনে হয় একটা সিংহাসন। একটা আপনার এই সুন্দর চিন্তাভাবনার আরো উদয় হোক, সেই দিনটা আশা রাখবো। আর আপনার এত সুন্দর মনোভাবনা, মনোযোগ ইনশাআল্লাহ আপনাকে সামনের দিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই চিন্তা রাখতেছি। আমরা অনেক সময় দেখি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক ময়দান বলেন তা বাদে অন্য কোনো গণতান্ত্রিকভাবে শাসিত একটা দেশ। আমরা দেখি যে অন্য দেশ যদি থাকেও গণতান্ত্রিক, তারপরেও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মতো রাজনীতি নিয়ে এত সক্রিয় না। আসলে বাংলাদেশের মানুষ রাজনীতিকে নিয়ে এত সক্রিয় থাকার কারণটা কি? বাংলাদেশের মানুষ যতটা রাজনীতি নিয়ে সক্রিয়, ঠিক ততটাই খারাপ রাজনীতি পরিস্থিতি বাংলাদেশে। এটা আসলে কেন? চমৎকার কথা। দেখুন ভাই, আসলে বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই অত্যন্ত চমৎকার মন মানসিকতার মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আমাদের বিভিন্ন আ কোঅপারেশন হয়। আমরা দেখি বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ অত্যন্ত ভালো। একটা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে তারা চলাফেরা করে বা তাদের মধ্যে একটা সকলকে নিয়ে চিন্তা করার মানসিকতা থাকে। কিন্তু সকলকে নিয়ে চিন্তা করার পরেও কিন্তু রাজনীতিটা ততটা উদয় হচ্ছে না, ভালো দিকে যাচ্ছে না। ভালো দিকে যাচ্ছে না, এর জন্য কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন হলো দেখুন, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিছু সমস্যা। আমরা একটা কথা বলি, বাংলাদেশের নাম হচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজা শব্দ কেন যুক্ত হবে একটা গণতান্ত্রিক দেশে? কারণ যেখানে রাজা নাই সেখানে প্রজা আসলো কিভাবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি রাজা? আমাদের দেশের প্রেসিডেন্ট কি রাজা? তাহলে কি আমাদের দেশে রাজার শাসন চলছে? যদি রাজার শাসন চলে তাহলে অবশ্যই জুলুম চলছে, অত্যাচার চলছে। এখানে গণতন্ত্রের বিকাশ হচ্ছে না। এখানে জনতার শাসন হচ্ছে না। প্রজা শব্দটাই তো একটা ভুল ব্যাখ্যা। যেখানে রাজা নাই সেখানে প্রজা আসলো কিভাবে? প্রজাতন্ত্র হবে কেন? এটা তো নাগরিক হবে। শব্দটা হওয়া দরকার ছিল জনতার দেশ বা শব্দটা হওয়া দরকার ছিল জনসাধারণের দেশ, সাধারণ নাগরিকের দেশ, তৃণমূলের দেশ। এভাবে কথা হওয়ার দরকার ছিল। এখন আমরা কি বলি প্রজাতন্ত্র। তার মানে আমরা প্রজা আর আমাদের রাজা আছে। আমাদের এই যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে দুর্বলতা, আমরা যতক্ষণ পর্যন্ত ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসবো না। একজন মানুষ সাবকন্সিয়াস মনে রাজা হয়ে যাচ্ছে। তার কারণ তারা আমাদেরকে প্রজা হিসেবে ইন্ট্রোডিউস করছে। একটা সরকারি অফিসে গেলে আমাদেরকে প্রজাতন্ত্রের চাকর যারা, যেটা সংবিধানে তাদেরকে প্রজাতন্ত্রের চাকর বলা হয়েছে ইউরোক্রাসির মতো। আপনি সেই আ বাংলাদেশের আমলাতান্ত্রিক যে আ আ তাদের যে নির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী একজন আ নবম গ্রেডের যিনি চাকরি করে, নবম গ্রেডের যিনি কর্মকর্তা, তাকে কর্মচারী বলা হয় এবং সে প্রজাতন্ত্রের চাকর। এমনকি নির্বাহী প্রধান যে, সেও প্রজাতন্ত্রের মানে বাংলাদেশের সাধারণ মানুষের একজন সেবক মাত্র। কিন্তু তাদের মনে সাবকন্সিয়াসলি একটা আ মানসিকতা তৈরি হয় যে তারা হচ্ছে রাজা আর সাধারণ জনগণ হচ্ছে প্রজা। এজন্য দেখবেন কিছুদিন আগেও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডিসিকে স্যার না বলার কারণে শিক্ষককে সে অপমান করেছিল। তো এই যে আমাদের মধ্যে চিন্তার দৈন্যতা এবং মানুষ রাজনীতি মুখর, আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে চিন্তা করতে ভালোবাসে। চিন্তা নিয়ে রাজনীতি নিয়ে কথা বলতে তাদের মধ্যে এক ধরনের খুব উৎফুল্লতা আমরা দেখতে পাই। খুব আনন্দিত থাকে, মুখর থাকে। তারা কিন্তু একটা আ সম্ভাবনাময়, একটা স্বাধীন, একটা সুন্দর, শান্তিপ্রিয় দেশ চিন্তা করে।
তার সবাই চায়, সবার আকাঙ্ক্ষা এটা। কিন্তু এটাকে প্রতিফলন যারা করবে, এই রাষ্ট্র যারা পরিচালনা করবে, রাষ্ট্রীয় অবকাঠামো যাদের হাতের মাধ্যমে ঠিক হবে, এই মানুষগুলো নৈতিকভাবে ঠিক হচ্ছে না। আপনি কিছুক্ষণ আগেই বললেন একটা বিষয়, বাংলাদেশের সাংবিধানিক যে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই নামটা নিয়ে দ্বিমত পোষণ করলে। জি। আসলে এটা তো সংবিধান কর্তৃক নিয়ন্ত্রিত, নির্ধারিত। তো আপনার দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে বাংলাদেশের সংবিধানকে নিয়ে দ্বিমত পোষণ করা হয়। আসলে দ্বিমত পোষণ করলেই হয় না, যে দ্বিমত পোষণ করে তার কাছে সুষ্ঠু সুন্দর সম্ভাবনা একটা ব্যাখ্যা থাকে। আমি যদি জানতে চাই সেই সুন্দর ব্যাখ্যাটা আপনার কাছে কি? ট্রু, খুবই সুন্দর। বাংলাদেশের সংবিধান প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। অ্যামেন্ডমেন্ট গুলো আপনি যদি ঘাটাঘাটি করেন দেখবেন যে পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ সংশোধনী চলছে বা নির্দিষ্ট ম্যানিফেস্ট নিয়ে একেক সরকার একেকভাবে এসে এটাকে কাটা-ছেঁড়া করে নিজেদের মতো করে একটা সংবিধান রচনা করে তারপর সেটা জনতার উপরে চাপিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এমন একটা সংবিধান রচনা করা দরকার, যেই সংবিধানে বাংলাদেশের ১৭ কোটি মানুষের চিন্তার প্রতিফলন ঘটবে। আমাদের এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সেখানে আ বিভিন্ন ধরনের কমিশন তৈরি হচ্ছে, সংস্কার কমিশন তৈরি হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন তৈরি হচ্ছে। এই সংবিধান সংস্কার কমিশনের ভিতরে দেখলাম সর্বমহলের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। সবপন্থী মানুষদেরকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাবনা চাওয়া হয়েছে। তো আমরা চাই যে মানুষের কথাগুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হোক। মানুষ যেভাবে একটা রাষ্ট্রকে কল্পনা করে, ওইভাবে একটা রাষ্ট্রীয় কাঠামোর একটা তৈরি হোক, যেটা সংবিধানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বা সংবিধানে এমন কিছু নিয়ম নীতি, এমন কিছু আ রুলস সেখানে লিপিবদ্ধ করা হোক, যেখানে আমার দেশের সাধারণ মানুষের কল্যাণ হবে। সাপোজ একজন ভিআইপির জন্য কেন রাস্তায় অ্যা অন্য মানুষের গাড়ি চলার পথ বন্ধ হবে? একজন সচিব গেলে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যেতে হবে, অন্য মানুষের গাড়ি চলার পথ কেন বন্ধ হবে? সাংবিধানিকভাবে এই জায়গাগুলোতেও আমরা পরিবর্তন করতে পারি, আমরা সংস্কার নিয়ে আসতে পারি। আমার কাছে মনে হয় যে জুলাই বিপ্লবের পর সাধারণ জনতার মধ্যে, ছাত্রদের মধ্যে যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে পরিবর্তনের, তো এটা খুব দ্রুত যাদের কাছ থেকে সংস্কার কমিশনের কাছ থেকে যে পরিবর্তনের প্রস্তাবনা তাদের কাছে চাওয়া হয়েছে। আমি কয়েকটা কমিশনের সাথে অ্যা পরোক্ষভাবে জড়িত। তো তাদের কাছ থেকে মনে হয়েছে তারা যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছে সবই যৌক্তিক এবং এগুলো যদি অন্তর্ভুক্ত করা হয়, আপনি দেখবেন বাংলাদেশের ১ম যখন সংবিধান রচনা করা হয়, তখন সংবিধান রচনার সময়ে কাদেরকে ডাকা হয়েছে? শুধু এক ঘরনার মানুষকে, একমুখী চিন্তাশীল মানুষকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুরঞ্জিত সেনগুপ্ত সেখানে সিগনেচার করেন নাই। ডক্টর কামাল হোসেন সহ তাদের সাথে যারা ওই সময়ে সংবিধান রচনা করেছিল, এই সংবিধান রচনাকালীন যারা সংবিধান প্রণেতা তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা এরা কি ৩৫ সদস্য জি। বিশিষ্ট দল ছিল। তাদের মধ্যে ৩৪ জন মতামত দিয়েছে। এখন কথা সুরঞ্জিত সেনগুপ্ত উনি নিজে কিন্তু সিগনেচার করেন। সিগনেচার করেনি। এখন কথা হলো যে এই মানুষগুলো কারা? Who are them? তাদের ব্যাকগ্রাউন্ড কি? সেখানে কি বাংলাদেশের ১৪ কোটি মানুষের চিন্তার প্রতিনিধিত্ব তারা করতে পেরেছিল? যদি বলেন এই কথা তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখবেন তারা সবাই অ্যা ২ থেকে ৩ টা গ্রুপের মানুষ। বাকি অন্য সমাজকে প্রতিনিধিত্ব করে এমন কোনো প্রতিনিধি ওই সংবিধান সংস্কারে ছিল না। ওই সময়ে যারা রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করত বা রাষ্ট্রযন্ত্রে যারা বসেছিল, তারা তাদের চিন্তাকে প্রতিষ্ঠিত করার জন্য জনতাকে মাইনাস করে ১৪ কোটি মানুষকে মাইনাস করে অতি অল্প কিছু মানুষের চিন্তাকে ইনক্লুড করে এই সংবিধান রচনা করেছে। আপনি কিছুক্ষণ আগেই বললেন এই আমাদের যে সংবিধান চেঞ্জের ব্যাপারে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনে আপনিও ইনভলভ করলেন কিছুক্ষণ আগে। তো এই যে পরোক্ষভাবেই সেখানে ইনভলভ। তো আমরা যদি জানতে চাই আপনার কাছ থেকে কমিশনের একজন মানুষ হিসেবে যদি জানতে চাই, তাহলে আমাদের যে সংবিধান আসবে বা আসতে যাচ্ছে, সেই সংবিধান কতটুকু প্রতিনিধিত্ব করে সাধারণ মানুষের? কমিশন তো প্রস্তাবনা দেয়ার পর শেষ। এরপর যারা অ্যাকসেপ্ট করে, তারা কতটুকু অ্যাকসেপ্ট করবে এটা হলো মুখ্য বিষয়।
যারা যাদের কাছে সংবিধান পরিবর্তনের আহ্বান করা হয়েছে, মোটামুটি তারা তাদের জায়গা থেকে আ দেশ ও দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে। আমরা জুলাই বিপ্লবের পর পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পেয়েছি, বাকশক্তি পেয়েছি। তো আমি যদি আমার অন্য ভাইয়ের স্বার্থে, ভালোর্থে একটা সংবিধানে একটা নীতি সংযোজন করতে চাই, তাহলে কেন অ্যাকসেপ্ট করবে না তারা? আপনি কিছুক্ষণ আগে বললেন তারা অ্যাকসেপ্ট এর বিষয়টা করবে। গুড। তারা কেন অ্যাকসেপ্ট করবে না? তাদের অ্যাকসেপ্ট করার অবারিত সুযোগ আছে। কিন্তু জুলাই বিপ্লবের এই অবাধ স্বাধীনতার মধ্যেও এখনো পর্যন্ত ফ্যাসিস্ট স্বৈরশাসকের কিছু প্রতিনিধি আমাদের আ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছে। এখনো পর্যন্ত আপনি যদি রাষ্ট্রের দিকে তাকান, আপনি সাংবিধানিক একটা সংকট আছে বলা হয়। যেমন রাষ্ট্রপতি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, বর্তমান যিনি রাষ্ট্রপতি। এরপর যারা বিভিন্ন সেক্রেটারিয়েটে বিভিন্ন পদে চাকুরিজীবী, এখনো পর্যন্ত জুলাই বিপ্লবে যারা মানুষ হত্যা করল, অসংখ্য পুলিশ এই হত্যার সাথে জড়িত, তাদের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করা হয় নাই। আমি নিজে দেখেছি যাত্রাবাড়িতে ৫ই আগস্ট যখন আমি মিছিল নিয়ে বের হয়েছি, রাস্তায় কেউ ছিল না। অল্প কয়েকটা ছোট্ট ছেলে আসলো, তাদেরকে নিয়ে আমি মিছিল করলাম। এই ছোট্ট ছেলেদের মধ্যে পুলিশ সরাসরি গুলি করেছে। পুলিশ বিভিন্ন বাড়ির উপর থেকে গুলি করেছে, ফায়ার করেছে। আমি স্বচক্ষে দেখেছি। আমার চোখের সামনে এক ভাই তাবলিগ করত। সে গুলি খেয়ে ওখানেই ডেড। এরপর বিভিন্ন জায়গায় রক্ত পড়ে আছে। মানুষের বাড়ির ছাদ থেকে গুলি করা হচ্ছে। ১২টা পর্যন্ত এরকম। তারা একবার ধাওয়া করে, আমরা গলিতে গিয়ে আশ্রয় নিই। আবার সেখান থেকে ফিরে আসি। মানে ওয়ান আফটার ওয়ান গুলি চলছে এবং পুলিশ অনবরত আমাদেরকে গুলি করছিল। কিন্তু সেই অপরাধী পুলিশদের তালিকা এখনো প্রকাশ করা হয় নাই। তাহলে তো এখনো পর আমরা আমরা এখনো তো ফ্যাসিজমের ভিতরেই আছি। অফকোর্স আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে স্বাধীন হতে পারিনি। আমরা শুধু ফ্যাসিস্টের অ্যা ফ্যাসিস্টের মাদার অফ হিউমিলিয়েশন যাকে কেন্দ্র করে দুর্নীতির সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই অপশক্তি বা সেই প্রধান ব্যক্তিত্বকে আমরা দেশছাড়া করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত তাকে প্রতিনিধিত্ব করে এমন মানুষ সমাজে আছে। তো এরা কখনোই আমাদের দেশের সাধারণ মানুষের কথায় রাষ্ট্র চলুক, এরকম সংবিধান হোক, এরা সুষ্ঠুভাবে সেটা করতে দিবে না। এটা আশঙ্কা হচ্ছে। তো কিন্তু এইখানে আশাবাদী প্রশ্ন থেকে যায়। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আসলে আপনি যে সম্ভাবনাগুলো দেখালেন, যে সম্ভাবনাগুলো দেখালেন, এই সম্ভাবনাগুলো থেকে আমরা যদি বাইর হয়ে আসতে চাই, যে আমাদের সচিবালয়ে এখনো ফ্যাসিজম আছে, পুলিশ কর্মকর্তাদের মাঝে এখনো ফ্যাসিজম আছে। যে সম্ভাবনাগুলো আপনি দেখালেন, এই ফ্যাসিজম থেকে, এই রাষ্ট্র কাঠামো থেকে আমার সংবিধান, আমার নীতি বাস্তবায়ন কেন হবে না? এই যে জায়গাগুলা, এগুলো পূর্ণাঙ্গভাবে সংস্করণ কবে হবে? আমরা প্রায় ৪ থেকে ৫ মাস জুলাই বিপ্লব থেকে পার হয়ে আসছি। কিন্তু এখনো আমাদের মধ্যে কি সংস্করণ হচ্ছে বা কোথায় সংস্করণ হচ্ছে? এই বিষয়ে কি বলছো? সবচেয়ে দুঃখের কথা হলো যে জুলাই এবং আগস্ট বিপ্লবের যে একটা ফলাফল বা ফসল, এটা এখনো আমরা ঘরে তুলতে পারি নাই। এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টের বিপ্লবে যে হাজার মানুষ জীবন দিল, আমরা এখনো পর্যন্ত আ যেই লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যমুক্ত একটা সমাজ বিনির্মাণের জন্য রক্ত দিলাম, জীবন দিলাম, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ফসল আমাদের ঘরে আসে নাই। তবে জমি চাষ হয়েছে, জমি প্রস্তুত হচ্ছে, আমাদের জমির উর্বরতা আছে। এখান থেকে ফসল হবে, ফসল আমরা তুলতে পারবো। বাট পরিচর্যাটাকে আমরা কিভাবে করব? আমাদের পরিচর্যা করতে হচ্ছে এখন। সবার আগে আমাদেরকে চিন্তার জায়গাতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের চিন্তার মধ্যে একটা বদ্ধমূল কুসংস্কার কাজ করে। অনেক সময় আমাদের কাছে যেমন আগে আমাদেরকে বলা হতো সংবিধানে এরকম আছে, রাষ্ট্র এরকম চায়, ৭২ এর সংবিধানে ফিরে যাব। তারপর হচ্ছে ৭০ এর চেতনা, ৭১ এর চেতনা। এইভাবে বলে ফ্যাসিজম আমাদের উপরে দীর্ঘ ১৫, ১৬, ১৭ বৎসর শাসন করেছে। কিন্তু সংবিধান ফর হোম? কার জন্য? সংবিধান ফর আওয়ার সোসাইটি। সংবিধান আমরা নিজেরা রচনা করি। সংবিধান আমাদেরকে নিয়ন্ত্রণ করার অর্থ এই নয় যে সংবিধান সক্রিয় কোনো একটা জিনিস। সংবিধান আমরাই তৈরি করি আমাদের কল্যাণার্থে। আমাদের কল্যাণের জন্য আমাদেরকেই সমাজ নির্মাণ করতে হবে। সবসময় মনে করতে হবে সমাজ আমরা তৈরি করি। সমাজ আমাকে তৈরি করে না।
আমরা সমাজকে সৃষ্টি করি। আমরা সমাজকে যেভাবে তৈরি করব, সমাজ সেইভাবে তৈরি হবে। তরুণদের মধ্যে সমাজ পরিবর্তনের যে একটা বিপ্লব, একটা নীরব বিপ্লব চলছে প্রত্যেকটা তরুণের মধ্যে, বিশেষ করে ছাত্র জনতার মধ্যে একটা পরিবর্তনের যে হাওয়া লেগেছে। এই যে পরিবর্তনের দোল খাচ্ছে প্রত্যেকটা আ ভবিষ্যতের নেতৃত্ব যাদের হাতে, তাদের মধ্যে যে একটা পরিবর্তনের ভাবনা তৈরি হয়েছে, নৈতিকভাবে এটা যদি ধারণ করা যায়, আ তাহলে আ আমার মনে হয় এটা যখন দীর্ঘমেয়াদী হবে এবং এটা সাস্টেইনেবল হবে, আ একদিন আমাদের স্বপ্নের দেশ তৈরি হবে। একটা কথা কিন্তু সত্য যে আ অন্ধকার আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্ধকার দূর করার জন্য আলো জ্বালাতে হবে। ময়লা হবে, পরিচ্ছন্ন করার জন্য আমাদেরকে পরিচর্যা করতে হবে। তো সবসময়ে আমরা এটা কিন্তু এমন না যে শেখ হাসিনা দেশ থেকে পালানোর মাধ্যমে দেশ একদম অবারিত স্বাধীনতা, আ একদম আকাশচুম্বী শান্তিপ্রিয়তা বা দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, বিষয়টা এমন নয়। বরং ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। সরকার নামানো আর সরকার পরিচালনা এক নয়। আমি যদি এই জায়গাটায়, এই সংস্করণের জায়গায় স্পেসিফিক ভাবে আপনাকে কোট করে বলি যে আপনি এই সংস্করণ কিভাবে করা দরকার, এটা যদি আপনি কোট করে বলেন ১, ২, ৩ এর উপর যদি বলেন, তাহলে কিভাবে বলবেন আপনি এই কথাটা? নাম্বার 1, চিন্তার জায়গায় পরিচ্ছন্ন চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। নাম্বার 2, পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরহংকারভাবে, নিরবিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে সামনে এগিয়ে চলতে হবে। নাম্বার 3, আমার দেশের যেকোনো ধরনের পতিত জমি এগুলোকে আবাদযোগ্য করতে হবে। নাম্বার 4, আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্স আসে এর প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিশ্চিহ্ন করে ফেলতে হবে। নাম্বার 5, বেকারত্ব দূর করতে হবে। নাম্বার 6, আমাদের দরিদ্র বিমোচন করতে হবে। নাম্বার 7, আমাদের শিক্ষার সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। এটা একটু বিস্তারিত বলি, সেটা হলো শিক্ষাটা হবে জীবনমুখী। আমাদের আর্টসের ছেলেরা এমন কিছু সাবজেক্টে পড়াশোনা করে যেই সাবজেক্টগুলো এখনকার সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সম্পৃক্ত নয়। একটা যেমনটা? হ্যাঁ, হ্যাঁ, যেমনটা না বলি তাহলে অনেকের মনে কষ্ট লাগবে। আমাদের আর্টস ফ্যাকাল্টিতে এমন কিছু সাবজেক্ট আছে what are not related to our society. এটা not life oriented. তো প্রতিনিয়ত এইখানে একটা ছেলে ৫ বছর পড়ার পর তাকে কেন চাকরি দিবা একটা কোম্পানি, যেই কোম্পানির সাথে তার পড়াশোনার কোনো সম্পর্ক নাই। ইয়া ইয়া you haven't any knowledge how to operate আপনার ল্যাপটপ বা যেকোনো একটা জিনিস। তাহলে আপনাকে আমি আইটি সেক্টরে চাকরি দিতে পারব না। তো শিক্ষার ক্ষেত্রেও আমাদের জীবনমুখী শিক্ষার পরিবর্তন নিয়ে আসতে হবে। নাম্বার 8 হচ্ছে আমাদের বাঙালি জাতির আ একটা দোষ, সেটা হলো আমরা অলসপ্রবণ, আরামপ্রিয়। আ ইউরোপ, আমেরিকার মানুষেরা খুব কর্মঠ হয়, পরিশ্রমী হয়। একজন মানুষ আ স দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুচ্ছ থেকে অতি তুচ্ছ কাজও করে। তো এই জায়গাগুলোতে যদি পরিবর্তন হয়, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার একটা সেরা দান হচ্ছে এই বাংলাদেশ। ওই রবের কাছে আমাদের দোয়া করতে হবে যেন তিনি আ আমাদের এই দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দেয়, সাহস দেয়। আমার কাছে মনে হয় যে আরো সময় নিয়ে আরো অনেকগুলো পয়েন্ট আসতে পারে। তবে প্রাইমারিলি এই আ সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সমাধান করতে পারি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দর্শক, মুফতি আক্তার হোসেন সরকারকে তার এত সুন্দর উপস্থাপনা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা তৃণমূলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জ্ঞাপন করছি। আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরো নতুন কোনো একটা পর্বে, কোনো নতুন একজন মানুষের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই।